আমরা গতকাল ফেসবুকে একটা অডিও শুনেছি। সাংবাদিক এনায়েত কবির পোস্ট করেছেন। সাংবাদিক এনায়েত কবির, যিনি কিছুদিন আগে ভারতের নর্থ ইস্ট নিউজ পোর্টালে বাংলাদেশের ২৪-এর জঙ্গি উত্থানের পর ৮ পর্বের আর্টিকেল লিখে বেশ সাড়া ফেলেছেন। সেই অডিওটিতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তারের কিছু কথা আমরা শুনলাম। সেখানে আমরা জানতে পারলাম যে আমেরিকান এবং ব্রিটিশ দূতাবাস থেকে বলা হয় যে শেখ হাসিনাকে বাদ দিতে হবে। এই ভিডিওতে আমি এই প্রশ্নটার উত্তর খুঁজবো যে কেন আমেরিকানরা এবং ব্রিটিশরা শেখ হাসিনাকে বাদ দিতে বলে, এবং আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই জিনিসটা যে আমরা নতুন শুনেছি তা নয়, অর্থাৎ শাম্মী আক্তারের অডিওটা শোনার পরে আমরা আবার কথাটা চিন্তা করলাম আর কি। তো অডিওর উপর একটা কথা বলে রাখি আগে, সেটা হলো যে শাম্মী আক্তারের এই অডিওটাতে আমরা দেখলাম যে উনি খুব পরিষ্কার শুদ্ধ বাচন ভঙ্গিতে উনি খুব সুস্পষ্টভাবে যাদের সাথে ইনি কথা বলছেন তাদের সাথে উনি সংযোগ স্থাপন করেছেন। আমি মনে করি যে এইটা একটা দৃষ্টান্ত যে আওয়ামী লীগের লোকজনের কথাবার্তা, যেটা আসলে অনেকের যে জায়গাটায় একটু ঘাটতি আছে সেটা পূরণ করার জন্য এই ধরনের, আমরা তো আওয়ামী লীগের নেতাদের এইরকম, মানে যারা খুব কানেকশনটা করতে পারেন তার শ্রোতার সাথে, আমরা কিন্তু সেটা চাই। শেখ হাসিনার দীর্ঘমেয়াদী যে ১৬ বছরের সরকার ছিল সেই সময় কিন্তু এই জিনিসটা খুব অপূরণীয় ছিল। সেখানেও অনেকে ছিলেন, এর মানে নয় যে জিনিসটা শুধু নেগেটিভ অর্থে দেখছি না, আমি ভবিষ্যতের জন্য বলছি যে এই রাজনীতি করতে চাইলে, রাজনীতিতে বড় নেতা হতে চাইলে শুদ্ধ না হোক, বঙ্গবন্ধু তো শুদ্ধ ভাষায় বক্তৃতা দেননি, অন্তত শ্রোতার সাথে কানেকশন করতে পারেন এবং শ্রোতাকে বিরক্ত না করেন, এই কৌশলটা শিখতে হবে। আমি মনে করি অন্তত যাদের মন্ত্রী হওয়ার মতো অ্যাম্বিশন আছে তাদের কিন্তু এই প্রাইভেট পড়া উচিত এই বিষয়ের উপর। আমি আমার অনেক জায়গায় চাকরি খাটতে দেখেছি, বিভিন্ন জায়গা থেকে যখন কাউকে রাষ্ট্রদূত নিয়োগ দেয়, ফরেন সার্ভিসের হোক বা বাইরের হোক, অনেকে এসে কিন্তু ওই দেশে একটা মাস্টার রাখে, মাস্টার রেখে ওই দেশটার ভাষা শেখে, প্রাথমিক পাঠ নেয়। তো যেই মানুষটা বা যেই ছেলেটা যেই মেয়েটা মন্ত্রী হতে চায় তার জন্য এটা আমি মনে করি একজন রাষ্ট্রদূত যে বিদেশে পোস্টিং এ গিয়েই একটা ভাষা শিখতে চায় এটা যেমন তার জন্য একটা সেটাকে দরকার মনে করে, অন্তত যেই ছেলে বা মেয়ে যার আজকে ২০, ২৫, ৩০ বছর বয়স, যার সেই আশা আছে যে সে মন্ত্রী হবে, তারও কিন্তু একেবারে এই জিনিসটা মাস্টার রেখে হোক না রেখে হোক, যারা ভালো বক্তৃতা দিতে পারে তাদের বক্তৃতা শুনে হোক, এবং এই বিষয়ে পড়াশোনা করা উচিত এবং এই জিনিসটা শেখা উচিত। আর আওয়ামী লীগের জন্য এটা তো খুবই আশার বিষয় হলো যে এই ২৪-এর জঙ্গি উত্থানে, আমি যেটা আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মৌলবাদী স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠীর ২৪-এর জঙ্গি উত্থান হলো ওদের সাফল্যের একেবারে চূড়ান্ত। এরপরে এরা শুধু পতিত হতে থাকবে এবং পরবর্তীতে আওয়ামী লীগই কিন্তু বাংলাদেশ দীর্ঘমেয়াদে শাসন করবে। হয়তো মাঝে মধ্যে যদি আমরা ভালো ইলেকটোরাল সিস্টেম যদি স্টাবলিশ করতে পারি, স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসবে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী আর হবে না। বাংলাদেশে আওয়ামী লীগ দীর্ঘস্থায়ী রাষ্ট্র ক্ষমতা শাসন করবে, এটা এখন সুনিশ্চিত হয়ে গেছে। তাহলে যাদের সামনে এত বড় আশা এবং যাদের সামনে এত এত ব্রাইট ফিউচার, সেই আওয়ামী লীগের তরুণ নেতা কর্মীদের এই জায়গায় কিছু সময় যদি তারা ব্যয় করে, তাহলে তো তারা ভবিষ্যতের জন্য ইনভেস্ট করলো। তো যাই হোক, এটা আবার এখন আমি যে এসব কথা বলি, আমাকে কেউ কেউ বলে যে আওয়ামী লীগের নেতারা তো আপনাকে পছন্দ করে না। আমি মনে করি যে আওয়ামী লীগের নেতারা আমাকে পছন্দ করে না, এটা তাদের ইম্যাচুরিটি, যদি কেউ করে না থাকে। আমি তো কোনো নেতার যে পাতের ভাতে ভাগ বসাতে যাচ্ছি না, আমি তো মন্ত্রী হতে চাই না, কিছু চাই না, এগুলো তো আমি সবসময় বলেছি। আমি লেখালেখি করতে চাই, শেখ হাসিনা ক্ষমতায় আসলে রাষ্ট্রদূতের চাকরিতে ফিরে যেতে চাই, এসব টক শো কথাবার্তা বলবো, সেগুলো আমার মোর পছন্দের। সবচেয়ে বড় কথা হলো আমি আমার লেখাটা চালিয়ে যেতে চাই, বই লিখতে চাই, বই প্রকাশ করতে চাই, ওই দিকেই ঝোঁক। সুতরাং সেখানে তো আওয়ামী লীগের লোকজনের যথেষ্ট ঘাটতি আছে, তাই না?
তো এইটা চিন্তা করেও কিন্তু আপনারা যারা আওয়ামী লীগের নেতা, মন্ত্রী ইত্যাদি হবেন অদূর ভবিষ্যতে, তারা আমাকে পছন্দ করতে পারেন। অপছন্দ করার তো কোনো কারণ দেখি না। কারণ আমি তো চাই যে আপনারাই ক্ষমতায় আসুন। যাই হোক, পছন্দ করুন বা না করুন, শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ অতি দ্রুত ক্ষমতায় আসবে, এতে আসলে কোনো সন্দেহ নাই। সেই সন্দেহ নাই যদি আমরা এই যে প্রশ্নটা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, কেন আমেরিকানরা আর ব্রিটিশরা শেখ হাসিনাকে বাদ দিতে বলে? এর মাহাত্ম্যটা কি? এর কারণটা কি? এইটা জানলেও আপনারা বুঝতে পারবেন যে শেখ হাসিনাই অতি দ্রুত বাংলাদেশের ক্ষমতায় আসবে। আসলে এখানে কারণ একটাই। কারণটা হলো শেখ হাসিনার ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্বের সামনে ব্রিটিশরা, আমেরিকানরা দাঁড়াতে পারে না। সে প্রেসিডেন্ট বাইডেন হোক, কিংবা একেবারে ছোটখাটো কর্মচারী আপনার ডোনাল্ড লু হোক, কিংবা সেই যে তখন যে রাষ্ট্রদূত ছিল পিটার হাস হোক, এরা শেখ হাসিনার ওই পার্সোনালিটিটাকে সামনে ওরা আসলে কিছু বলতে পারে না। এমনকি ব্রিটিশ অ্যাম্বাসেডর সারা কুক হোক, যেই হোক, এরা শেখ হাসিনার সামনে গেলে এদের হাত কাঁপে, এদের বুক কাঁপে, শেখ হাসিনাকে দেখলেই এটা হয়। এই যে শেখ হাসিনা, এইটা এটাকে বাদ দিতে পারলে তো ওদের অনেক লাভ। দেখেন না ৫ আগস্টের পর শেখ হাসিনা চলে যাওয়ার পরে কিভাবে বাংলাদেশে স্রোতের মতো বিদেশিরা ঢুকেছে। একেবারে ভারতীয়রা, তারপরে ব্রিটিশ, আমেরিকান, প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই তো তারেক রহমানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। চীনারা তো দফায় দফায় নিয়ে যাচ্ছে। এটা ওরা সবসময় করে। একবার ৪০ জন নিয়ে যাচ্ছে জামাত থেকে, একবার ৪০ জন নিয়ে যাচ্ছে বিএনপি থেকে। এই জিনিসগুলো হচ্ছে কেন? শেখ হাসিনা চলে যাওয়া দৃশ্যপট থেকে বাংলাদেশের আপনার মালিক, মালিক এই অর্থে বলছি যে মানে আপনি যদি জিনিসটাকে সরকার প্রধান হিসাবে দেখেন, সরকার প্রধান একটা রাষ্ট্রের মালিক হিসাবে দেখেন, এবং যেই পরিমাণ আপনার তার পার্সোনালিটি বলেন, ব্যক্তিত্ব, সাহস এবং দেশপ্রেম এবং আপনার মনের জোর, এইগুলো থাকলে যে যেটাকে রাষ্ট্রটাকে রাষ্ট্রের সরকার প্রধান হিসাবে মালিক মনে হয়, এবং এই মালিকের সামনে যেহেতু চোর, বদমাইশ, গুন্ডা বা ডাকাত এগুলা ঢুকতে পারে না, শেখ হাসিনার সামনে ওই অবস্থাটা হয়ে গিয়েছিল ওদের। ফলে এরা ওই শেখ হাসিনাকে আওয়ামী লীগ থেকে বাদ দিতে চায়, কারণ ওরা জানে যে আওয়ামী লীগকে তো আর বাদ দিতে পারবে না যদি কোনোভাবে শেখ হাসিনাকে বাদ দিয়ে দেয়। কিন্তু নিশ্চয়ই এখন আর ওরা চায় না। আর শাম্মী আক্তারের এই অডিওটা নিশ্চয়ই উনি অবশ্য বলেছিলেন এটা একদম আগের দিকের ঘটনা। কিন্তু পরবর্তীতে এই ব্রিটিশরা, আমেরিকানরা কি দেখলো? তারা দেখলো যে শেখ হাসিনার সাথে আসলে কথা বলা ছাড়া তাদের কোনো উপায় নাই। উপায় নাই কেন? ২৪-এর জঙ্গি আন্দোলনের পরে যারা রাষ্ট্রটাকে দখল করেছে, এরা তো এই রাষ্ট্রের আপনার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এরা এই রাষ্ট্রের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। শিশুদের টিকা নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আপনার কোনো কিছুই তো নাই। আজকে আরেকটা ফেসবুক পোস্টে দেখলাম যে আপনার কি বলে, আয়োডিন এর অভাবে মানুষের যে ক্যান্সার হয়, এটার জন্য যে চিকিৎসা লাগে, তার জন্য যে আয়োডিন আমদানি করতে হয়, এই ধরনের ছোটখাটো অনেক জিনিস কিন্তু ইউনূস নিজে না করে টাকা পয়সাগুলো চুরি করেছে। চুরি করেছে এই অর্থে যে ইউনূস কিন্তু ওই যে ১৮ মাস ক্ষমতায় ছিল, ইউনূস আর ইউনূসের গুন্ডা বাহিনী, ডাকাত বাহিনী, এরা কিন্তু সারাক্ষণ লুটপাটে ব্যস্ত ছিল। যেখানে টাকা আপনার বেঁচেছিল, কিভাবে ফারুকি টাকা খরচ করেছে আপনারা দেখেন নাই? ওই যে গণভবনকে বানাতে গিয়ে, সেটা তো ফারুকিরই লোক, এই মতিউর রহমানের মানব জমিনই কিন্তু প্রকাশ করে দিয়েছে। অর্থাৎ যেখানে যত টাকা ছিল, শকুনের মতো, ডাকাতের মতো, হ্যাঁ? এটিএম শামসুজ্জামান যেভাবে ওই যে আলিবাবা মুভিতে অভিনয় করে সিসিম ফাঁক বলে ঢুকে গিয়ে ইয়েতে মানে সোনা রূপার উপর ঝাঁপ দে, এখানে এক ঝাঁপ দে, ওইখানে এক ঝাঁপ দে, ইউনূস আর তার ডাকাত বাহিনী এইভাবে শেখ হাসিনা রেখে যাওয়া একটা প্রাচুর্যের বাংলাদেশে এইভাবে কিন্তু ওরা লাভ ঝাঁপ দিয়ে কামড়ে যেভাবে পেরেছে দেশটাকে তারা মানে খাজাঞ্চিটা খালি করে ফেলেছে, এবং ইউনূস যথেষ্ট পরিমাণে আবার লোনও করেছে। মানে হলো যে এত টাকা কিন্তু ওর চলে না। অথচ দেখেন ইউনূস হয়তো আর ১০ বছর বাঁচবে, এবং এই ইউনূসকে বাংলাদেশের মানুষ যথেষ্ট পরিমাণে শাস্তি দিবে, সেই দিকে গেলাম না। কিন্তু এই আমাদের মূল প্রশ্ন যেটা, সেটা হলো যে এই বিদেশিরা, আমেরিকানরা, ব্রিটিশরা
ভারতীয়রা, চাইনিজরা যারাই বলেন, তারা হলো শেখ হাসিনার পার্সোনালিটিটাকে ভয় পায়। এবং ওরা শেখ হাসিনাকে সবাই হয়তো চাইছিল বাদ দিতে মনে, মনে বা ইয়েতে যাই হোক। কে চেয়েছে না চেয়েছে সেটা না, ব্রিটিশরা আর আমেরিকান দূতাবাস বলেছে শেখ হাসিনাকে বাদ দিতে। এর কারণ হলো যে শেখ হাসিনাকে তারা বাদ দিতে চায়, কিন্তু উল্টা দিকে যেটা হলো যে শেখ হাসিনাকে বাদ দিয়ে ওদের আবার দেখছে যে বাংলাদেশে মানে ওরা ওরা মানে ওদের যা কিছু মানে বাংলাদেশের সাথে ওরা একটা এঙ্গেজমেন্টে থাকতে পারতো সেটাও থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? কারণ শেখ হাসিনাবিহীন বাংলাদেশকে তারা যাদের যাদের সাথে আমেরিকানরা, ব্রিটিশরা যাদের সাথে এই জঙ্গি কোয়ালিশন করেছে, সেই বিএনপি, জামাত বা আরো মৌলবাদী গোষ্ঠী, এনসিপি, এরা বাংলাদেশকে ফতুর বানিয়ে দিচ্ছে। ওরা এখন দেখতে পাচ্ছে যে বাংলাদেশে তো দুর্ভিক্ষ চলে আসছে। ফলে তারাও কিন্তু নিশ্চিতভাবে এখন এখন তারা সেকেন্ড থট নিচ্ছে। আর আমেরিকানরা তো আসলে কোনোভাবেই আপনার আম কি বলবো যে আমেরিকান উইজডমকে তো আমি কখনোই রেসপেক্ট করি না, আপনারা জানেন। এই যে আমেরিকা কি করলো? আমেরিকা ইউনুসকে দিয়ে একটা গোলামির চুক্তি করিয়ে নিল এবং তারেক রহমান সাহেব বললেন যে উনি কোনো বড় প্রজেক্ট নিবেন না। তো উনি তো সবচেয়ে বড় প্রজেক্ট নিয়ে নিয়েছেন। 14টা বোয়িং বিমান কেনার যে $৪৫,০০০ কোটি, যেটা তো পদ্মা ব্রিজ বানানোর ১.৫ গুণ টাকা। তো আর আর ওনার 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 তো টাকা পয়সা উৎপাদনের কোনো সক্ষমতা নাই। রাষ্ট্রে কোনো ব্যবসা বাণিজ্য নাই। বিদেশিরা আসবে না, বিনিয়োগ করবে না। তো সবচেয়ে বড় বড় প্রজেক্ট তো উনি নিয়েই নিয়েছেন। সেই প্রজেক্ট হলো যে আমেরিকানদের স্বার্থ পূরণ করা। কিন্তু দেখুন ২৪-এর এই জঙ্গি উত্থান কিংবা আমেরিকানরা যে শেখ হাসিনাকে বাদ দিতে চায়, এগুলো কিন্তু সফল হয়ে যেত। কিভাবে সফল হতো জানেন? এইটা যদি চীন করত, চীন সফল হইতে পারত। কারণ চীনের হাতে টাকা আছে, আমেরিকার হাতে টাকা নাই। যদি ইউনূসকে, তারেক রহমানকে যদি উল্টা তারা যদি ইয়েটা করতো মানে বাংলাদেশটাকে এইভাবে না কিনে মানে বাংলাদেশকে ফকির বানানোর রাস্তায় না গিয়ে আমেরিকানরা যদি এই যে এখন ওই যে ৪৫,০০০ কোটি টাকার বোয়িং বিমান তারেক রহমানের কাছে বিক্রি করে এই টাকাটা নিয়ে যাচ্ছে আমেরিকাতে, তারা যদি উল্টাটা করতে পারতো যে ৪৫,০০০ কোটি টাকার যে ডলারের যে অঙ্ক, এটা বাংলাদেশে যদি বিনিয়োগ করতে পারতো, সেই সক্ষমতা যদি তাদের থাকতো এবং সেই সৎ উদ্দেশ্য যদি থাকতো, তাহলে কিন্তু ২৪-এর জঙ্গি উত্থানকে আমেরিকানরা সফলও করতে পারত। শেখ হাসিনাকেও বিভিন্ন কলা কৌশল করে এবং মানে যেভাবে হোক তারা খুন করে হোক বা ইয়ে করে হোক সেটার একটা অ্যাটেম্প্ট নিতে পারত। কিন্তু আমেরিকানদের কাছে তো টাকা নাই। ওরা তো যে পদ্ধতিতে ওরা বাংলাদেশকে কিনেছে ইউনূসের কাছ থেকে, তারেক রহমানের কাছ থেকে যে পদ্ধতিতে কিনছে, এইটাতে যেটা হবে, এটা আমেরিকানরা হয়তো ৪৫,০০০ কোটি টাকা পেয়ে আজকে খুশি। কারণ ডোনাল্ড ট্রাম্প তো দেখছে যে তার আমেরিকাতে টাকা নাই। সে ইরানের সাথে কয়দিন যুদ্ধ করে দেখছে যে তার গোলা বারুদ নাই। তো এই অবস্থায় তারা তো আসলে তাদের তো মাথা খারাপ হয়ে গেছে। বিশ্বের ১ নাম্বার সুপার পাওয়ারের পড়ে যাচ্ছে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প এই জিনিসটা করেছে। কিন্তু ঠান্ডা মাথায় যদি ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকানদের ভাবার যদি অবকাশ থাকতো, তারা দেখতো যে তারা তো আসলে যা করছে অত্যন্ত বোকামির কাজ করছে। তারা যে মানে আরো দ্রুত তাদের যে মার্কিনরা যে এখনো বিশ্বের ১ নাম্বার সুপার পাওয়ার, এটার যে পতন হচ্ছে, এই পতন তো দ্রুততর হচ্ছে। এই ধরনের আম আমি বলব যে আম একেবারে প্রজ্ঞাহীন কাজকর্ম করে। যাই হোক, যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমেরিকানদের এইটা একটা ফেইলড প্রজেক্ট। অর্থাৎ কোন দিক থেকে কিন্তু এই প্রজেক্টটার কিন্তু আপনার যুক্তিসঙ্গত না। বাংলাদেশ কেনাটাও যুক্তিসঙ্গত না। এই অর্থে যে বাংলাদেশ যাদের কাছ থেকে কিনেছে সেই ইউনূস, পরবর্তীতে তারেক রহমান তো যথারীতি এটাতে শামিল হয়ে গেছেন। এই তারেক রহমান, এদেরকে প্রোটেকশনটা কে দিবে? আমেরিকা কিভাবে এদেরকে প্রোটেকশন দিবে? আমেরিকা তারেক রহমান আর ইউনূসকে দিল, খলিলকে দিল। কিন্তু তাদের তো সমর্থক আছে। অবশ্যই ইউনূসের কোনো সমর্থক নাই বাংলাদেশে। কিন্তু বিএনপি তো একটা রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের ভবিষ্যৎটা কি? এমনভাবে তারেক রহমান একটা বিপদের মধ্যে পড়ে গেছে যে দেখুন এই বিপদে পড়ে তারেক রহমানে আজকে খলিলকে ইয়েতে পাঠিয়েছে চীনে। এখন ২৪-এর যেসব জঙ্গিরা আছে, সাইবার সন্ত্রাসী, এরা কিন্তু তারেক রহমানকে একটাই রাস্তা দেখাচ্ছে যে আপনি চীনের সাথে ঘনিষ্ঠ হন। কারণ সবাই জানে যে তারেক রহমানের হাতে টাকা নেই। টাকা আছে চীনের কাছে। সবাই এই বিশেষ করে পিনাকি আর পিনাকির ওস্তাদ গৌতম দাস, বাংলাদেশের জামাতের ২ নায়েবে আমির।
এই শীর্ষ সন্ত্রাসীগুলা তারেক রহমানকে চীনের কাছে যেতে বলছে, অর্থাৎ ভারত এবং মার্কিন অ্যাক্সিস থেকে দূরে গিয়ে চীনের কাছ থেকে টাকা আনতে। তো এটা তারেক রহমানের জন্য জটিলতা তৈরি করবে না, টাকা যদি তারেক রহমান চীন থেকে আনেন? যারা মার্কিনীরা কি বলবে? বলবে যে ক্ষমতায় আসলে আমার সাথে চুক্তি করে, ভারত বলবে যে ক্ষমতায় আসলে আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তুমি যাচ্ছ চীনের থেকে টাকা আনতে। চিন্তা করেন তো কত বড় জটিলতা এই তারেক রহমান পড়তে যাচ্ছে। এ তো ভাবতেই অবাক লাগে এই জিনিসগুলা। সেখানে শেখ হাসিনাকে চিন্তা করেন। শেখ হাসিনা সবার থেকে সমান দূরত্ব বজায় রেখেছিল। দেশকে দৃঢ় হাতে নিজের আঁচলে ধরে রেখেছিল। একটা মানুষ, কোন পুরুষের এই সাহস ছিল না। শেখ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে আগলে রেখেছিলেন, বাংলাদেশের কোন পুরুষের সেই সাহস ছিল না। শেখ হাসিনা কত কড়াভাবে আটকে রেখেছে এবং সবাই কিন্তু ভয়ে ছিল। মার্কিনীরা কিন্তু ২০২৪ ইলেকশনের পর আপনারা নিশ্চয়ই জেনেছেন, জো বাইডেন চিঠি দিয়ে শেখ হাসিনার সাথে আপোস করেছে, করে নাই? সে জো বাইডেনের চিঠিটা পড়ে দেখেন তো, আর তারেক রহমানকে ট্রাম্প সাহেব যে চিঠিটা লিখেছে সেটা পড়ে দেখেন তো। একটা চিঠিতে কি পরিমাণ অপমান করা হয়েছে তারেক রহমানকে একজন স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসাবে। আর একটা চিঠিতে শেখ হাসিনাকে, অর্থাৎ বাইডেন সাহেবের চিঠিতে শেখ হাসিনাকে কি পরিমাণ সম্মান দেখানো হয়েছে একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসাবে। অদ্ভুত না? আমাদের এই দেশটাতে শেখ হাসিনা এত কিছু করার পরেও এই জঙ্গিদের কথা শুনে, শুনে মিথ্যা বাতাসে ভাজা গুজব যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে ফেলেছে। কোনো প্রমাণ নাই, কিচ্ছু নাই। অথচ আজকে প্রমাণ সবই দেশটা বিক্রি করে দিল ইউনূস। কিন্তু মানুষ, এই মৌলবাদে আক্রান্ত মানুষ কিন্তু এখনো চেতনাটা তার ফিরে পাচ্ছে না। কিন্তু সেটা তো আর বেশিদিন থাকবে না। আমরা সেটা দেখব। আজকের ভিডিওর এটাও বিষয় না, কিন্তু কথাগুলো, সবগুলা কথাই প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক হলো, আর প্রশ্ন যেটা করেছি সেটার প্রাসঙ্গিকতা হলো যে শেখ হাসিনার এই যে সাহস, এই যে দেশপ্রেম এবং এই যে পার্সোনালিটি, এর সামনে ব্রিটিশরা, আমেরিকানরা টিকতে পারে না, চাইনিজরা টিকতে পারে না, ভারতীয়রা টিকতে পারে না। টিকতে পারে না মানে সমীহ করতে বাধ্য হয়। সেইটা তো এখন তারেক রহমানকে করতে হয় না, খলিলকে। খলিল তো, খলিল আর ইউনূস এরা তো হলো যে যেকোনোভাবে মার্কিন প্রোটেকশনের জন্য কাজ করছে। এভাবে মানে এই জিনিসটা আমি যত ভাবি অবাক হই, এবং শেখ হাসিনার ব্যাপারে যত আমার দিন যাচ্ছে আমি আমি নিজের চিন্তা পরিবর্তন করে, করে অবাক হচ্ছি যে এই একজন মানুষ কিভাবে দেশটা আগলে রেখেছিলেন এবং সফল, পরিপূর্ণভাবে সফল। এই জঙ্গিগুলাকে যদি আমরা মেরে ফেলতে পারতাম, বা যেই জঙ্গিরা ২৪-এর জঙ্গি কোয়ালিশনে যে স্বাধীনতা বিরোধী, এদেরকে যদি আমরা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে শূন্য করতে পারতাম, তাহলে কি মার্কিনীরা এদের কারো সাথে আতাত করার সুযোগ পেত বাংলাদেশে? পেত না। ফলে মার্কিনীরাও বাংলাদেশে ঢুকতে পারত না। বাংলাদেশ ২০২৪-এ আগস্ট পর্যন্ত যেই সম্মানের সাথে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছিল অর্থনৈতিকভাবে, বিশ্বের কাছে মান-মর্যাদা পাওয়ার ক্ষেত্রে সব দিক থেকে, সেই অগ্রযাত্রাটা আমাদের অব্যাহত থাকতো না। তাহলে বিদেশিরা তো চাইবেই। আমি তো এখানে ওই ব্রিটিশ, আমেরিকান, ভারত, চীন এদেরকে আমি মূল শত্রু মনে করি না। মূল শত্রু তো আমার ঘরের মধ্যে সেই স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, ৭১-এর পরাজিত রাজাকার গোষ্ঠী। তাহলে আমাদের কিন্তু ওদেরকেই নির্মূল করতে হবে। আর সুখবর হলো কি, বিদেশিরা শেখ হাসিনার পেছনে লাইন ধরে দাঁড়াবে। কারণ ওরা দেখেছে যে আপনি যেকোনো দেশে একটা জিনিস যেই যার কাছ থেকেই কেনেন, মনে করেন আপনি ইউনূসের কাছ থেকেই কিনলেন, ওই বিদেশিটাও চায় যে ইউনূস কিছুটা যোগ্যতা দেখাক। কারণ সবাই চায় যে জনগণ যাতে ইউনূসের পেছনে থাকে। অর্থাৎ মার্কিনীরা যখন দেশটা কিনছে, তখন তাদের ওই কনসার্নটা ছিল যে ইউনূসের পেছনে যেন ওই বাংলাদেশের মানুষগুলা থাকে। কিন্তু সেই জায়গায় তো মার্কিনীরা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরাও ব্যর্থ। আমাদের পেছনেও মানুষগুলা ছিল না। কারণ মানুষগুলাকে আমরা জঙ্গিবাদ, মৌলবাদীদের প্রভাব থেকে মুক্ত করতে পারিনি। কিন্তু এখন সব মিলে এমন একটা অবস্থা হয়ে গেছে যে অতি দ্রুত মানুষের সব রোগ কেটে যাবে। অর্থাৎ জঙ্গিবাদ, মৌলবাদের রোগও কেটে যাবে। হ্যাঁ, ২ কোটি মানুষের কাটবে না বাংলাদেশের। তাদেরকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শূন্য করতে হবে। কিন্তু বাকিদের তো কাটবে। তারপরে বিদেশিরাও কিন্তু ভবিষ্যতে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠন করব, সেটাকে কিন্তু আবার সম্মানের চোখে দেখবে। মাঝখান দিয়ে আমাদের এই দেশটা ৩০-৪০ বছর পেছনে চলে গেল। সেটাকে বাংলাদেশের মানুষ তার শাস্তি হিসাবে দেখা উচিত, এবং মৌলবাদ, জঙ্গিবাদের পেছনে দাঁড়ালে কি ধরনের শাস্তি পেতে হয় সেই হিসাবে দেখবে, এবং যতটা দেখবে তার চেয়েও বেশি আমাদের, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটা মানুষকে, তার পাশের মানুষটাকে আপনার চোখ দিয়ে ওই জিনিসটা ধরিয়ে দিতে হবে। আমরা এই মুহূর্তে এই কাজটা করতে থাকি।